ওয়েলকাম টু অক্সিজম নিট ইউটিউব চ্যানেল। আজকে যে চ্যাপ্টারটা কভার করব সেটা খুব বেসিক একটা বায়োলজির চ্যাপ্টার, সেটা হচ্ছে লিভিং ওয়ার্ল্ড। লিভিং ওয়ার্ল্ডের এখন ওয়েটেজ একটু কমে গেছে। অ্যাকচুয়ালি এটা মানে 2-4 বছর আগে যদি আমরা পিওয়াইকিউ ঘাঁটি তাহলে যেটা দেখা যাবে যে মোটামুটি অলমোস্ট এখান থেকে 3-4টে মতো প্রশ্ন মানে হতো, কিন্তু এখন কিন্তু এটার ওয়েটেজটা একেবারেই কমে গেছে। হয়তো সেটা একটা বা দুটো প্রশ্ন হতে পারে, তাও খুব একটা বেশি মানে লেস ইম্পর্ট্যান্ট জায়গা থেকে প্রশ্ন হবে না। শুধু অনলি যে যে জায়গাগুলো আমি কভার করব সেগুলো জাস্ট শুনতে শুনতে যা, তাহলেই তুই দেখতে পাবি যে যা আসবে তুই সেখান থেকে করতে পারবি। এবং এই চ্যাপ্টারটা অলমোস্ট শেষের দিকে কিছু পার্ট ওরা রিমুভডও করে দিয়েছে। তো যেটা বলার, যারা এখনও পর্যন্ত আমাদের ক্র্যাশ কোর্সে যুক্ত হোসনি, যারা যোগাযোগ করতে পারছিস না, বোর্ডে দেওয়া এই নাম্বারটা 9330054553 এই নাম্বারে তোরা যুক্ত হয়ে যাস। তোদের যা কোয়ারিজ আছে সেটা তোরা জিজ্ঞেস করে নিস। আমাদের এখন মানে ক্র্যাশ কোর্সের সাথে সাথে ইউটিউব সেশন তো আমাদের এটা যেমন চলছে তেমন চলবে। লাস্ট আমাদের একটা ম্যারাথন ক্লাসও হবে। তো মানে তোদের জন্য এবছরে পুরোটাই আমরা 3-4 বার রিভিশন করাবো তোদের, যাতে তোদের বেসিক জিনিসগুলো মাথা থেকে না বেরিয়ে যায় এবং ইম্পর্টেন্ট জিনিসগুলো যাতে তোদের মাথায় থেকে যায়, সেটা খুব দরকার। কারণ আমি দেখেছি প্রচুর স্টুডেন্টদের একটাই প্রশ্ন, সমস্ত কিছু একসাথে পড়ার পরে আর মাথায় কিছু থাকছে না, এই একটা ব্যাপার। তো এখানে অনেক কিছু বিষয় এই মানে স্টেটমেন্টটার থেকে অ্যাকচুয়ালি অনেক কিছু বিষয় উঠে আসে যে একসাথে অনেকগুলো চ্যাপ্টার পড়ার পরে কিছু মাথায় থাকছে না, মানে হয়তো সামথিং তোর রিভিশনের কিছু সমস্যা রয়েছে, বা হতে পারে তুই পড়ছিস বহুবার কিন্তু তুই রিভিশনও করছিস, কিন্তু তুই শেষে গিয়ে এমসিকিউতে সেই সিলি মিস্টেকগুলো করে দিয়ে আসছিস। তার মানে সেখানে তোর সামথিং হতে পারে, তোর কনসেপ্টে কিছু সমস্যা রয়েছে, বা হতে পারে তোর কনফিডেন্টের কিছু সমস্যা রয়েছে, বা হতে পারে তোর প্র্যাকটিসের কিছু সমস্যা রয়েছে। যদি এই 3টে কারণ হয় তাহলে আমি বলবো খুব তাড়াতাড়ি এই 3টে কারণকে তোরা রেকটিফাই কর, অ্যানালিসিস কর যে সমস্যাগুলো এক্স্যাক্টলি কোথায়। আমার প্র্যাকটিসে প্রবলেম, নাকি আমি কনফিডেন্ট পাচ্ছি না, প্রশ্ন দেখে আমার মনে হচ্ছে যে আমি এটা জানি বাট আমি এটা হিট করাতে পারছি না, এরকম কিছু সমস্যা, নাকি ঠিক করে টাইম ম্যানেজমেন্ট হচ্ছে না, বা ল্যাক অফ রিভিশন করতে মানে পারছি না গোটা জিনিসটা এফএসটি দেওয়ার আগে, যে পুরো সিলেবাসটাকে এই মুহূর্তে দাঁড়িয়ে যে রিভিশন করা উচিত সেটা হচ্ছে না। তো এখানে এই সমস্যাগুলোই থাকতে পারে একটা স্টুডেন্টের, এর বাইরে তো কিছু হবে না। তো অলরেডি আমি জিনিসটা ফর্মুলেট তো তোদেরকে করেই দিলাম, তাহলে তোরা সেটাকে রেকগনিশন দে যে এক্স্যাক্টলি সমস্যাটা কোথায়, এবং সেটা আর সময় নেই। 1 মাসের মধ্যে ইউ হ্যাভ টু রেকটিফাইড অল দ্য প্রবলেম, মানে এটা করতেই হবে তোদের, আর কোনো অপশান নেই। তো আমরা শুরু করি চ্যাপ্টারটা খুব ছোট একটা চ্যাপ্টার। প্রথমত চ্যাপ্টারটাতে যেটা উঠে আসে লিভিং ওয়ার্ল্ড, মানে আমরা সমস্ত লিভিং জিনিসপত্রদের নিয়েই আমরা পড়ি, আমরা খুব একটা নন লিভিংয়ের দিকে আমরা খুব একটা তাকাই না। তাহলে লিভিং যদি বলি তাহলে লিভিং স্পিসিস বা লিভিং জেনাস এই ধরনের জিনিসপত্রের কথাই আমরা এখানে পড়ি। তো IUCN বলে একটা সংস্থা রয়েছে যে বলেছে যে, এটা তোরা ইকোলজিতেও পড়েছিস, যে 1.7 to 1.8 মিলিয়ন অফ স্পিসিস তারা এক্সিস্ট করে, যাদেরকে ওয়েল ডিসকভার্ড করা গেছে এবং যারা লিভিং অর্গানিজম। যদি এটাকে আমরা অ্যাভারেজ করি তাহলে মোর অর লেস 1.5 মিলিয়ন যেটা দাঁড়ায় গিয়ে। অ্যাকচুয়ালি এই ডেটাটা ওরা দিয়েছিল 1.7 to 1.8 মিলিয়ন অফ স্পিসিস। IUCN বলেছিল এতগুলো স্পিসিস রয়েছে আমাদের পুরো গ্লোবালি, এবং এদেরকে ওয়েল ডিসকভার্ড, নামকরণ, ক্লাসিফিকেশন এভরিথিং করা হয়েছে। এবার দেখ, আমরা যদি একটা লিভিংকে দেখি তাহলে তার রেসপেক্টে দুটো ক্যারেক্টারকে আমরা স্টাডি করতে পারি। একটা ক্যারেক্টারকে আমরা বলি ডিফাইনিং ক্যারেক্টার, আরেকটা ক্যারেক্টারকে আমরা বলি ফান্ডামেন্টাল ক্যারেক্টার। ফান্ডামেন্টাল ক্যারেক্টার মানে কি? ফান্ডামেন্টাল ক্যারেক্টার মানে একটু গোলমেলে ক্যারেক্টার, একটু অন্যরকম ক্যারেক্টার, মানে যেরকম একটা ক্যারেক্টার আমি দেখছি, এমন একটা ক্যারেক্টার আমি দেখছি, সেই ক্যারেক্টারটা আমি দেখতে পাচ্ছি লিভিংয়েও থাকতে পারে, আবার সেই ক্যারেক্টারটা নন লিভিংয়েও কিন্তু থাকতে পারে। তাহলে এরকম একটা কোনো ক্যারেক্টার যেটা অ্যাকচুয়ালি প্রতিটা লিভিংয়ের মধ্যেই যে থাকবেই, এইটা আমরা জোর দিয়ে বলতে পারবো না। যে ক্যারেক্টারগুলোকে, সেই ক্যারেক্টারগুলোকে আমরা বলি কি? ফান্ডামেন্টাল ক্যারেক্টার। মানে এটা লিভিংয়েও থাকতে পারে, এটা নন লিভিংয়েও থাকতে পারে। বা এই স্টেটমেন্টটাকে যদি আমি একটু ঘুরিয়ে ভাবি, যে এটা লিভিং, প্রতিটা লিভিং যারা পৃথিবীতে এক্সিস্ট করে, যারা লিভিং,
তাদের মধ্যে এমন কিছু ক্যারেক্টার আছে যেটা সমস্ত লিভিংয়ের মধ্যে নাও থাকতে পারে, সমস্ত লিভিংয়ের মধ্যে ওই ক্যারেক্টারটা যে থাকবে সেরকমটা নাও হতে পারে। তাহলে ওই পার্টিকুলারলি যে মানে যে ধরনের যা যা ক্যারেক্টার এক্সিস্ট করে সেগুলোকে আমরা কি বলি, ফান্ডামেন্টাল ক্যারেক্টার বলি। আর ডিফাইনিং ফিচারটা কি বা ডিফাইনিং ক্যারেক্টার কি? ডিফাইনিং ফিচার হচ্ছে এমন একটা ক্যারেক্টার, তুই যেদিকেই তাকাবি একটা লিভিং অর্গানিজম, এমন একটা ডিফাইনিং ফিচার তুই দেখাস সমস্ত লিভিং অর্গানিজমের মধ্যেই সেটা থাকবে, সেটা থাকতেই হবে, সেটা থাকতেই হবে। সেটা হচ্ছে ডিফাইনিং ফিচার, মানে সেটা নন লিভিং এর মধ্যে থাকবে না এবং সেটা প্রতিটা লিভিং এর মধ্যেই থাকবে। প্রত্যেকটা তুই যে লিভিং, তুই যেদিকেই তাকাস যদি কোনো লিভিং দেখতে পাস এবং একটা ডিফাইনিং ফিচার তুই মনে মনে ভাবছিস যে দিস ইজ দ্য ডিফাইনিং ফিচার, ঠিক আছে, কনসিয়াসনেস ইজ দ্য ডিফাইনিং ফিচার, তার মানে ওটা আমি যত কটা লিভিং অর্গানিজম দেখবো সমস্ত লিভিং অর্গানিজমের মধ্যে ওই ক্যারেক্টারটা থাকবেই, সেটা হচ্ছে ডিফাইনিং ফিচার। বোঝা গেল? তার মানে এখানে কি লেখা, মাস্ট প্রেজেন্ট ইন দ্য লিভিং অর্গানিজম, আর এখানে কি লেখা, মেবি অর মে নট বি প্রেজেন্ট ইন দ্য লিভিং অর্গানিজম। প্রতিটা লিভিং অর্গানিজমের মধ্যে এই ক্যারেক্টারটা নাও থাকতে পারে। এইবার কে ডিফাইনিং এবং ফান্ডামেন্টালের মধ্যে, ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে আমরা দুটো ক্যারেক্টারকে পাই, একটাকে আমরা বলি গ্রোথ, একটাকে আমরা কি বলি, একটাকে বলি গ্রোথ, আরেকটাকে আমরা বলি রিপ্রোডাকশন। খুব ইম্পর্টেন্ট এই দুটো ক্যারেক্টার। তুই এখন বলবি রিপ্রোডাকশন তো সবাই করে, ভাই রিপ্রোডাকশন এমন কয়েকটা লিভিং অর্গানিজম আছে যারা রিপ্রোডিউসেবল নয় কিন্তু তারা লিভিং, এটা মাথায় রাখ, কিন্তু তারা লিভিং, তার মানে তারা লিভিং কিন্তু তারা রিপ্রোডিউসেবল নয়, তারা রিপ্রোডাকশন করতে পারে না। তার মানে সমস্ত লিভিং এর মধ্যে তো দেখলাম না, সমস্ত লিভিং এর মধ্যে তো নেই, তাহলে সেটা কি হবে, দিস ইজ দ্য ফান্ডামেন্টাল ফিচার। গ্রোথ, একটা লিভিং এর গ্রোথ হচ্ছে, আবার একটা নন লিভিং পার্টিকেলেরও তো গ্রোথ হতে পারে, একটা পাহাড় তো বাড়তে পারে, একটা নদী তো ডায়ামিটারে বাড়তে পারে, দ্যাট ইজ অল আর দ্য নন লিভিং এলিমেন্ট। তারা নন লিভিং এলিমেন্ট হয়েও কিন্তু তারা বৃদ্ধি পাচ্ছে, মানে গ্রোথও একটা ফান্ডামেন্টাল ক্যারেক্টার যেটা লিভিং এ থাকে বা প্রতিটা লিভিং এর মধ্যে যে থাকবেই এরকমটা আমরা বলতে পারবো না, ঠিক আছে। আর ডিফাইনিংটা কি, ডিফাইনিংটা হচ্ছে মেটাবলিজম। মেটাবলিজম ইটস ভেরি ইম্পর্টেন্ট। প্রতিটা লিভিং এর মধ্যে মেটাবলিজম হয়, মেটাবলিক পাথওয়ে ছাড়া আমাদের বৃদ্ধি হবে না, আমরা বেঁচে থাকতে পারবো না, সেল টু সেল ইন্টারাকশন হবে না, এবং সেল টু সেল যদি ইন্টারাকশন না হয় তাহলে কোনো মেটাবলিক পাথওয়েই চলবে না। তাহলে এইটা হতেই হবে, আমাদের বেঁচে থাকার জন্য এটা হতেই হবে। মেটাবলিজম ইজ দ্য অনলি পাথওয়ে যেখানে আমরা এটিপি কে তৈরি করতে পারি, যার এবং এটিপির উপর নির্ভর করে, একটা এনার্জির উপর নির্ভর করে আমাদের বডি মুভ করে। তার মানে মেটাবলিজম প্রতিটা লিভিং এর। এবার একটা মৃত ব্যক্তিকে তুই দেখছিস, যেটা মৃত ব্যক্তিকে তুই দেখছিস, তার সে মৃত, তার মানে তার মধ্যে কোনো মেটাবলিক রিয়াকশন হচ্ছে, তার মধ্যে কোনো এনার্জি তৈরি হচ্ছে, হচ্ছে না, তার মানে লিভিং নয় সে। কিন্তু প্রতিটা লিভিং তুই ধরে ধরে দেখ, প্রত্যেকটা লিভিং, সেটা গাছ হোক, সেটা যে কোনো ব্যাকটেরিয়া হোক, সেটা মানুষ হোক, যে কোনো অ্যানিমালস হোক, প্রত্যেকটা ধরে ধরে লিভিং যারা রয়েছে তারা মেটাবলিজম করবেই, তাদের মধ্যে এনার্জি তৈরি হবেই, এটা হতেই হবে, না তো ওরা লিভিং বলে গণ্যই হবে না। তার মানে প্রতিটা লিভিং এর মধ্যে এই মেটাবলিজমটা থাকতে হবে, এই ক্যারেক্টারটা থাকতে হবে, দ্যাটস ওয়াই দিস ইজ দ্য ডিফাইনিং ফিচার। আর কনসিয়াসনেস মানে কি, তুই যে বেঁচে আছিস, তুই একটা, তোর চোখে আলো পড়লো, তুই চোখটা বন্ধ করলি, দ্যাট ইজ ইউর কনসিয়াসনেস। তুই পরীক্ষায় ফেল করলি, তোর মন খারাপ হলো, দিস ইজ ইউর সেলফ কনসিয়াসনেস। তার মানে এটা এমন একটা জিনিস, এটা অনলি তুই যদি একটা মানে একটা কোনো নদীর কাছে গিয়ে তুই বলিস যে নদী কাঁদছে, এটা কি সম্ভব? পাহাড় কাঁদছে, এটা সম্ভব? তার মানে নন লিভিং যারা, তাদের মধ্যে তুই কনসিয়াসনেস খুঁজে পাবিই না, কারণ এটা পসিবলই না, কারণ তারা সবাই নন লিভিং। কিন্তু লিভিং যারা যারা হয় তাদের একটা কনসিয়াসনেস থাকে। কনসিয়াসনেস মানে কি, প্রকৃতিতে যা ঘটছে সেটাতে সাড়া দেওয়া, চোখে আলো পড়ছে, চোখটা বন্ধ করে নেওয়া, কানে আওয়াজ আসছে, তুই কিছুটা দূরে চলে গেলি যাতে তুই আওয়াজটার থেকে একটুখানি নিজেকে সরিয়ে রাখতে পারিস, এরকম কিছু। কেউ একটা ডাকছে, তুই সাড়া দিচ্ছিস, তোর এখানে মশা বসলো, তুই মারছিস, তার মানে দিস ইজ ইউর কনসিয়াসনেস। তাহলে এইটা হচ্ছে তোর কনসিয়াসনেস, এটা থাকবেই, এটা থাকতেই হবে। প্রত্যেকটা লিভিং যারা, তাদেরকে এটাকে মেনে চলতেই হবে, এটা থাকতেই হবে। এবার এর মধ্যে কিছু ব্যতিক্রমী জিনিসপত্র রয়েছে, সেটা বলবো। আর গ্রোথে যদি আমি আসি, গ্রোথে দুটো জিনিস পড়তে হয়। একটা ইন্টারনাল গ্রোথ হয়, যেটা অনলি ভেতরের গ্রোথ, এবার সেটা হতে পারে একটা সেল লেভেলের গ্রোথ, বা হতে পারে একটা মানুষের উচ্চতা বাড়ছে, সেটা হচ্ছে ইন্টারনাল গ্রোথ, সেটা
কিন্তু ভেতর থেকে রেগুলেটেড হচ্ছে, সেটা বাইরে থেকে রেগুলেটেড হচ্ছে না, সেটা পুরোপুরি ভেতর থেকে রেগুলেটেড হচ্ছে। তাহলে এটা অনলি কিন্তু এবার দেখ ইন্টারনাল গ্রোথ যেগুলো সেগুলো কিন্তু অনলি লিভিং এর মধ্যেই পসিবল, ঠিক আছে। গ্রোথ ইটসেলফ, আমি এটা আবারও বলছি, গ্রোথ কিন্তু ইটসেলফ ফান্ডামেন্টাল ক্যারেক্টার, এটা মাথায় রাখ। কিন্তু গ্রোথের মধ্যে দুটো এমন গ্রোথ হয়, একটা ইন্ট্রিনসিক গ্রোথ হয়, একটা এক্সট্রিনসিক গ্রোথ হয়, একটা এক্সট্রিনসিক গ্রোথ। এবার এই ইন্ট্রিনসিক গ্রোথটা একমাত্র আমরা জানি, যেটা অ্যানিমেলের মধ্যে পসিবল, যেটা প্ল্যান্টের মধ্যে পসিবল। মানে এরা অ্যাকচুয়ালি লিভিং এবং লিভিং বলেই তারা ইন্টারনাল গ্রোথটা শো করছে। এরা যদি নন লিভিং এলিমেন্ট হতো তাহলে এরা শো করতো না। তাহলে এই যদি দুটোর মধ্যে আমি ভাবি, এবং এক্সট্রিনসিক মানে একটা পাহাড় উচ্চতায় বাড়ছে, একটা নদী ডায়ামিটারে বাড়ছে, মানে রিভার বল বা যে কোনো কিছু বল, সয়েল সারফেস বল, পলি জমে সয়েলের সারফেসটা গ্রোথ হচ্ছে, সেটা এক্সটার্নাল, সেটা বাইরে থেকে হচ্ছে। সয়েলের সারফেস এরিয়ার যে গ্রোথ হচ্ছে মানে সেটা কিন্তু এক্সটার্নাল হচ্ছে, সেটা এক্সটেন্সিভ। এবার এই যে ইন্টারনাল আর এক্সটার্নাল, এই ইন্টারনাল যা রয়েছে সেটা মানুষের ভেতর থেকে হচ্ছে, সেটা একটা প্ল্যান্টের ভেতর থেকে হচ্ছে, সেটা একটা অ্যানিমেলের ভেতর থেকে হচ্ছে। এরা যদি সবাই নন লিভিং হতো, এরা কিন্তু এইটায় সাড়া দিত না, তাদের গ্রোথ হতো না। তার মানে আউট অফ দিস টু একমাত্র ইন্ট্রিনসিকটা, এটাকে কিন্তু আমরা ডিফাইনিং বলতে পারি, এটাকে কিন্তু আমরা ডিফাইনিং ক্যারেক্টার বলতে পারি, এটাকে আমরা একটা ডিফাইনিং ক্যারেক্টার বলতে পারি। তার কারণটা কি? ইন্ট্রিনসিক গ্রোথ একমাত্র তুই লিভিং এর মধ্যে দেখতে পাবি, তুই নন লিভিং এর মধ্যে খুঁজলে হাজার চেষ্টা করলেও তুই পাবি না। সেটা তুই একমাত্র দেখতে পাবি কার মধ্যে? সেটা একমাত্র দেখতে পাবি অ্যানিমেল এবং প্লান্ট, যারা লিভিং তাদের মধ্যেই তুই দেখতে পাবি, ঠিক আছে। কিন্তু আমি আবারও বলছি, গ্রোথ যদি তোকে প্রশ্নে বলে গ্রোথ ইটসেলফ কি, গ্রোথ ইটসেলফ ইজ দ্য ফান্ডামেন্টাল ফিচার। কারণ গ্রোথ তুই দেখতে পাচ্ছিস, গ্রোথ একটা রিভারেরও হতে পারে, একটা সয়েল সারফেসেরও হতে পারে, একটা হিল এরিয়ারও হতে পারে, যে কোনো কিছুর হতে পারে গ্রোথ। তার জন্য ইটসেলফ গ্রোথ, দিস ওয়ার্ড ইটস অ্যাপ্লিকেবল ফর লিভিং অ্যান্ড নন লিভিং পার্টিকেল, দুজনের মধ্যেই থাকতে পারে, ঠিক আছে। কিন্তু যদি আমি শুধু এটার কথা ভাবি, শুধু ইন্ট্রিনসিক গ্রোথ, প্রশ্নে যদি এরকম শুধু ইন্ট্রিনসিক গ্রোথ, তাহলে দিস ইজ দ্য ডিফাইনিং ফিচার, মাথায় রাখ। কারণ ইন্ট্রিনসিক গ্রোথ, একটা রিভারের ভেতর থেকে কোনো গ্রোথ হয় না, একটা সয়েলের ভেতর থেকে কোনো গ্রোথ হয় না, কারণ এটা নন লিভিং ভাই, ঠিক আছে। কারণ এরা নন লিভিং এলিমেন্ট, এরা নন লিভিং, এদের মধ্যে ভেতর থেকে কোনো গ্রোথ, মেটাবলিজম চলবে, হবে না। এদের কোনো সেল রয়েছে? নেই। তাহলে এগুলো হবে না, তাহলে এদের গ্রোথ ভেতর থেকে আসে না, অনলি ভেতর থেকে যারা লিভিং তাদের আসে, এটা মাথায় রাখ, ব্যাস এটাই বলার। এবার ডাইরেক্ট চলে আসবো রিপ্রোডাকশনের মধ্যে কি, রিপ্রোডাকশনের মধ্যে দুটো রিপ্রোডাকশন সম্পর্কে পড়তে হয়, খুব সহজ, আমি এখানে খুব ছোট করে লিখেছি। রিপ্রোডাকশনের মধ্যে যদি আমরা দেখি, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ দ্য মোস্ট অ্যাডভান্স টাইপস অফ রিপ্রোডাকশন, কারণ এখানে ভ্যারিয়েশন তৈরি হয়, এখানে বাইপ্যারেন্টাল এফোর্টস লাগে, এখানে দুটো মেল এবং ফিমেলের এফোর্টস লাগে, এবং এটা পুরোটাই এনার্জি ডিপেন্ডিং একটা প্রসেস, এবং এটা খুব অল্প হয় এবং খুব অল্প প্রোজেনি এতে তৈরি হয়। এইগুলো আমরা একটুখানি মাথায় রাখি, এগুলো আমরা জানি, তো সেই কারণে এটা কিছু বলার নেই যে এখানে মেল এবং ফিমেল, একটা মেল সেক্স অর্গান, একটা ফিমেল সেক্স অর্গান, এখান থেকে স্পার্ম এবং এখান থেকে এগ তৈরি হচ্ছে, তারপর তাদের ফার্টিলাইজেশন হচ্ছে, ফার্টিলাইজেশন করার পরে জাইগোট তৈরি হচ্ছে, জাইগোট হওয়ার পরে একটা এমব্রায়ো ডেভেলপ করছে, তারপরে সেখান থেকে এমব্রায়ো থেকে বা নতুন প্ল্যান্ট বডি বল বা নতুন একটা অ্যানিমালস বডি বল সেটা তৈরি হচ্ছে। তার মানে এই যে অ্যানিমেল বডিটা যেটা তৈরি হলো, it's not looking as the male parent or female parent, they are just variant phenotype। তার মানে এরা একটা ভ্যারিয়েন্ট ফিনোটাইপ ভাই, এরা পুরো আলাদা, এরা না বা হতে পারে মায়ের সাথে 90% মিল আছে, বাট 10% মিল নেই। তার জন্য এই যে ইন্ডিভিজুয়াল যেটা তৈরি হলো, এ পুরোটাই পুরো আলাদা একজন। আমরা কেউ কারুর মতো নই, আমরা যে কজন পৃথিবীতে বাস করি আমরা প্রত্যেকে আলাদা, ঠিক আছে। হয়তো হতে পারে বাবার সাথে মিল আছে, মায়ের সাথে মিল আছে, বাট ইটস নট মোর দেন 99.99%, 0.1% ডাইভার্সিফিকেশন থাকতেই হবে। তার জন্য উই আর ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল, এটা মাথায় রাখ। এবং এইটা অ্যারাইজ করছে কি করে? এটা অনলি বাই দ্য সেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্যই এটা পসিবল, আদারওয়াইজ দিস ইজ নট পসিবল। সেক্সুয়াল রিপ্রোডাকশন ক্রিয়েট দ্য ভ্যারিয়েশনস, ঠিক আছে।
এটা মাথায় রাখবি। নেক্সট যেটা বলবে অ্যাসেক্সুয়াল, অ্যাসেক্সুয়ালটা নিয়ে ডাইরেক্ট যে কটা লিখেছি সে কটা থেকে প্রশ্ন, যেমন ফিশন হয় ব্যাকটেরিয়ার মধ্যে, সেটা বাইনারি ফিশন হয়, আমরা জানি যে একটা ব্যাকটেরিয়া থেকে মাঝখান থেকে ডিভিশন করে দুটো ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে, আবার দুটো থেকে চারটে তৈরি হচ্ছে, চারটে থেকে আটটা, আটটা থেকে 16টা, 16টা থেকে 32টা, এইভাবে টোয়াইস এফেক্টে বাড়তে থাকছে। কিছুই না, একটা ব্যাকটেরিয়ার মাঝখান থেকে ডিভিশন হচ্ছে, দুটো তৈরি হচ্ছে, দিস ইজ দ্য বাইনারি ফিশন। এটা কিছু জটিলতা কিচ্ছু নেই। বার্ডিং, বার্ডিংটা কি? বার্ডিং হয় হচ্ছে হাইড্রার মধ্যে, আর বার্ডিং হয় হচ্ছে ইস্টের মধ্যে। একটা বার্ড লাইক আউটগ্রোথ তৈরি হয়, মানে একটা ফোলা বাল্বের মতো একটা অংশ তৈরি হয় যেটা একটা মাদার বডির সাথে আটকে থাকে। এবার সেই যে ফোলা বাল্বের মতো যে একটা বার্ড লাইক আউটগ্রোথ যেটা তৈরি হলো, সেটা প্যারেন্টের বডি থেকে আলাদা হয়ে যায় এবং তারা আবার নতুন একটা যে ইন্ডিভিজুয়ালের মতো আচরণ করে বা একটা নতুন প্রজেনি তারা তৈরি করলো, এটাকে বলা হয় হচ্ছে বার্ডিং। একটা বার্ড লাইক আউটগ্রোথ তৈরি হয়, সেটা ডিটাচড হয়ে যায় মেন প্যারেন্ট বডিটার থেকে এবং তারা একটা নতুন একটা ইন্ডিভিজুয়াল হিসাবে আচরণ করে, সেটা হচ্ছে বার্ডিং। ওকে, সেটা কার মধ্যে দেখা যায়? এটা হচ্ছে হাইড্রা এবং ইস্টের মধ্যে। ফ্র্যাগমেন্টেশন, ফ্র্যাগমেন্টেশন কি? ফ্র্যাগমেন্টেশন মানে হচ্ছে কোনো একটা অ্যাক্সিডেন্টালি কিছু একটা হতে পারে, এরকম কিছু জিনিস থাকে, এরকম কিছু প্ল্যান্ট রয়েছে যাদের মধ্যে অ্যাক্সিডেন্টালি আমরা দেখতে পাই যে তাদের বডিটাতে কোনোভাবে কেউ একটা আঘাত করলো বাইরে থেকে, ঠিক আছে? তো আঘাত করার জন্য কি হয়, মাঝখান থেকে ডিভিশন হয়ে যায়। যেই ডিভিশন হয়ে গেল তারা কিন্তু আর সেম নেই, তারা দুটো আলাদা, তারা এখন দুটো আলাদা প্ল্যান্ট বডি হিসাবে আচরণ করবে। তাহলে দিস ইজ নোন অ্যাজ আ ফ্র্যাগমেন্টেশন। এটা অ্যাক্সিডেন্টালি হতে পারে, তোর পা লাগলো কোনো একটা ব্রায়োফাইটে, ব্রায়োফাইটটা একটুখানি অ্যাক্সিডেন্টালি তার যে ফিলামেন্টার স্ট্রাকচার সেটা ব্রেকেজ হলো, ব্রেকেজ হয়ে গিয়ে তারা ভাগ হয়ে গেল, ভাগ হয়ে গেল মানে তারা এখন নতুন দুটো প্ল্যান্ট হয়ে গেল, তারা কিন্তু আর সেম প্ল্যান্ট রইল না। তাহলে দিস ইজ দ্য ফ্র্যাগমেন্টেশন। বোঝা গেল? রিজেনারেশনটা কি? রিজেনারেশন যে নতুন করে রিজেনারেট করা, মানে যদি আমার মুন্ডুটা যদি আজকে কেটে দেওয়া হয়, আমার মুন্ডুটা নতুন করে রিজেনারেট করবে। আমার পায়ের পোর্শন থেকে যদি কেটে বাদ দিয়ে দেওয়া হয়, আমার পায়ের পোর্শনটা পুরোটা নতুন করে রিজেনারেট করবে, যেমন টিকটিকির ল্যাজে আমরা দেখতে পাই, ঠিক আছে? যদি টিকটিকির ল্যাজ কাটা পড়ে আবার নতুন করে জিনিসটা রিজেনারেট করে। এরকম প্রচুর প্রাণী রয়েছে যারা নিজেদেরকে রিজেনারেট করতে পারে। যেমন আমাদেরই তো কোনো একটা অংশে ক্ষত তৈরি হলে আমাদের স্কিন সেলস কিন্তু নতুন করে সেটাকে রিজেনারেট করতে পারে। আমাদের লিভার যদি খারাপ হয়ে যায়, লিভারের সেলস আবার নতুন করে রিজেনারেট করে, কারণ তার মধ্যে কিছু বেসিক স্টেম সেলস রয়েছে বলে। তাহলে দিস ইজ নোন অ্যাজ এ রিজেনারেশন, মানে কোনো একটা জায়গা নষ্ট হয়ে গেল সেটা আবার নতুন করে রিফর্ম করলো, দ্যাট ইজ নোন অ্যাজ এ রিজেনারেশন। একটা এক্সাম্পল রয়েছে যেটা থেকে প্রতিবার প্রশ্ন হয় ম্যাক্সিমাম টাইম, এটা খুব ইম্পর্টেন্ট, রিজেনারেশন, দ্যাট ইজ দ্য প্ল্যানারিয়া। প্ল্যানারিয়ার মধ্যে দেখা যায় এক্সেপশন। এবার আসবো, ওয়াই দ্য রিপ্রোডাকশনস ইজ দ্য ফান্ডামেন্টাল ক্যারেক্টার। এটা তো সবাই লিভিং দেখতে পাচ্ছিস, কিন্তু এবার যদি তোকে আমি তিনটে উদাহরণ দিই, একটা হচ্ছে মিউলস, একটা হচ্ছে ইন্টারফার্টাইল হিউম্যানস, আরেকটা কি? আরেকটা হচ্ছে ওয়ার্কার বি। এরা তিনজনে লিভিং, কিন্তু এরা কেউ রিপ্রোডাকশন করে না। ইন্টারফার্টাইল হিউম্যান, তারা রিপ্রোডাকশন করে না। মিউলস, তারা রিপ্রোডাকশন করে না। ওয়ার্কার বি, তারা রিপ্রোডাকশন করে না, অথচ তারা তিনজনই লিভিং। এই কারণে আমি বলছিলাম দ্য রিপ্রোডাকশন ইজ দ্য দ্যাট কাইন্ড অফ ক্যারেক্টার যে ইটস মে বি প্রেজেন্ট অর মে নট বি প্রেজেন্ট ইন অল লিভিং অর্গানিজমস। প্রতিটা লিভিং অর্গানিজমের মধ্যে যে এটা থাকবেই বা থাকতেই হবে এরকম কোনো মানে নেই। কোনো একটা লিভিং এলিমেন্ট দেখছিস মানেই সে রিপ্রোডাকশন করবে, সেরকমটা না। যদি তুই রিপ্রোডাকশন ভাবিস তাহলে দিস ইজ দ্য ফান্ডামেন্টাল ক্যারেক্টার অ্যাজ ওয়েল, ঠিক আছে? এটা যেন মাথায় থাকে, এই তিনটে থেকে প্রশ্ন হয়, ঠিক আছে? দিস ইজ দ্য এক্সেপশন, আর এই তিনটে হচ্ছে এক্সেপশন, এটা মাথায় রাখ। তারপরেরটাকে এবার আসবো হচ্ছে মেটাবলিজম। মেটাবলিজমের মধ্যে কি আছে? মেটাবলিজমের মধ্যে খুব সহজ একটা জিনিস, মেটাবলিজম ইটস নট দ্য ফান্ডামেন্টাল, দিস ইজ অনলি দ্য ডিফাইনিং ফিচার। কারণ মেটাবলিজম বডির ভেতর থেকে হয়, ইটস নট ভিজিবল আউটসাইড অফ ইউর বডি। তোর বডির বাইরে থেকে তুই যদি মেটাবলিজম খোঁজার চেষ্টা করিস কোথায় মেটাবলিজম হচ্ছে, ইউ কান্ট ভিজুয়ালাইজ দ্যাট, এটা সম্ভবই না, দিস ইজ নট পসিবল, এটা সম্ভব না। মেটাবলিজম ইজ দ্য একদম প্রপারলি ইন্টারনাল ফিচার, এবং ইন্টারনাল ফিচার যদি হয়ে থাকে তাহলে নন লিভিং এর মধ্যে তো থাকার কোনো গল্প আছে? নন লিভিং এর মধ্যে থাকার কোনো গল্পই নেই। কোনো রিভারের মধ্যে মেটাবলিজম হয় না, কোনো সয়েলের মধ্যে মেটাবলিজম হয় না, কোনো হিলের মধ্যে মেটাবলিজম হয় না, মানে পাহাড়ের মধ্যে কোনো মেটাবলিজম হয় না, কারণ এদের মধ্যে কোনো সেলস আছে? কোনো সেলস নেই, কারণ মেটাবলিজমসের জন্য অ্যাটলিস্ট একটা লিভিং সেলস দরকার পড়ে। যদি যে কোনো মেটাবলিজম রিয়াকশন তুই যদি বাইরেও দেখতে চাস তাহলেও কিন্তু তোর অ্যাটলিস্ট একটা লিভিং সেলের প্রয়োজন পড়বে। তাহলে মেটাবলিজমের মধ্যে দুজন রয়েছে, একটা ক্যাটাবলিজম হয়, একটা অ্যানাবলিজম হয়, দুটো সাইমালটেনাস প্রসেস। তুই যদি ভাবিস তোর বডির মধ্যে শুধু এনার্জি তৈরিই হবে, সেটা নয়, তোর বডি কিন্তু অনেক সময়
তৈরি হয়ে যাওয়া এনার্জিটাকে আবার ব্যবহার করে নতুন আরেকটা জিনিস তৈরি করার জন্যে। তাহলে মেটাবলিজমের মধ্যে দুটো জিনিস পড়ে, একটা ক্যাটাবলিজম পড়ে, যেখানে আমাদের যে ফুড ইনটেক করি আমরা যে খাদ্যটা খাই সে খাদ্যটা চপ আপ হয়, মানে ভেঙে গিয়ে এনার্জি জেনারেট করে এবং সেই এনার্জিটাকে ব্যবহার করে আমরা বেঁচে থাকি। দ্যাট ইজ নোন অ্যাজ আ ক্যাটাবলিজম। ক্যাটাবলিজম কথাটাতেই রয়েছে দেখ, কাট মানে হচ্ছে ভাঙছে। তো দিস টার্ম ইজ বেসিক্যালি ভেরি ইউজফুল অ্যান্ড অ্যাপ্লিকেবল, মানে এই দুটো জিনিসকে ডিস্টিংগুইশ করার জন্য, ঠিক আছে। অ্যানাবলিজম মানে কি? অ্যানাবলিজম মানে হচ্ছে যে এনার্জিটা আমাদের বডিতে খাদ্য ভেঙে যে এনার্জিটা তৈরি হলো সেই এনার্জিটা আবার ঘুরিয়ে কাজে লাগবে অন্য কোনো একটা কিছু তৈরি করার জন্য, সেটা হচ্ছে অ্যানাবলিজম। তার মানে তোর বডির মধ্যে দুটো জিনিসই হচ্ছে, ক্যাটাবলিজমও হচ্ছে, তোর বডির মধ্যে অ্যানাবলিজমও হচ্ছে। তাহলে ক্যাটাবলিজম কি হয়? ব্রেকডাউন অফ দ্য ফুড এনার্জি। আর অ্যানাবলিজম কি? দিস ইজ সিনথেসিস অফ দ্য চেইন অফ প্রোটিন, চেইন অফ অ্যামিনো অ্যাসিডস, এই ধরনের জিনিসগুলো যেগুলো তৈরি হয়, বা ফ্যাটি অ্যাসিডের যে চেন যেটা তৈরি হচ্ছে, যে ফ্যাটি অ্যাসিডের যে চেন যেটা তৈরি হচ্ছে, সেই ফ্যাটি অ্যাসিডের চেন তৈরি হওয়ার জন্য একটা মিনিমাম লেভেল অফ এনার্জি লাগে, প্রয়োজন হয়। তাহলে এটা খুব ইম্পর্ট্যান্ট। তাহলে এটিপি যেখানে প্রয়োজন হচ্ছে কোনো একটা কিছু তৈরি করার জন্য, সেটা অ্যানাবলিক পাথওয়ে বলা হয়। এইবার যেটা বলবো সেখান থেকে প্রশ্ন হয়, যদি আমরা মেটাবলিজমকে বডির বাইরে দেখতে চাই তাহলে কি এটা পসিবল? আমি তোকে কিছুক্ষণ আগে বললাম ইট ইজ নট পসিবল এনিমোর। কারণ তুই তোর সিস্টেমটার মধ্যে একমাত্র উপায় রয়েছে, তোর ভেতরে মেটাবলিক পাথওয়ে চলবে, তুই বাইরে কোনো মেটাবলিক পাথওয়ে অংশগ্রহণ করতে পারবি না। কিন্তু যদি তোকে আমি বলি এটা টেস্ট টিউবেও সম্ভব, তুই বলবি কি করে সম্ভব? টেস্ট টিউবে সম্ভব। টেস্ট টিউব কোনো মেটাবলিজম করে না, টেস্ট টিউব একটা ইটসেলফ নন লিভিং এলিমেন্ট। টেস্ট টিউব যদি এটা একটা টেস্ট টিউব হয়, এটা যদিও পেন, এই টেস্ট টিউব যদি এটাকে কল্পনা কর, এটা লিভিং, দিস ইজ কমপ্লিটলি নন লিভিং। এটা কি মেটাবলিজম শো করবে? তাহলে এটাকে যদি আমি মেটাবলিজম শো করাতে চাই তাহলে আমি পারবো না। তাহলে এটার মধ্যে আমি এমন কি দেখতে পারি যেখানে আমি মেটাবলিজমকে মোটামুটি একটা ভিজুয়ালাইজ করতে পারবো? সেটা কি? সেটা হচ্ছে একটা মেটাবলিক রিয়াকশন আমি চাইলে দেখতে পারি। আমি একটা মেটাবলিক রিয়াকশন যদি চাই সেটা আমি দেখতে পারি। কিভাবে দেখতে পারি? এটার মধ্যে আমি যদি একটা প্ল্যান্টের টিস্যু নিয়ে, বা প্ল্যান্টের সেল, কোনো একটা লিভিং সেলস, অবভিয়াসলি ডেড টিস্যু চলবে না, মানে ওই বার্ক টাইপস অফ টিস্যু যেগুলো ডেড এলিমেন্ট, সেগুলোকে নিয়ে চলে এলাম এবং আমি সেটা একটা টেস্ট টিউবের মধ্যে দিয়ে দিলাম এবং আমি এক্সপেক্ট করলাম সেখান থেকে নতুন একটা গাছ গজাবে, এটা সম্ভব না। তাহলে আমাকে একটা লিভিং কিছু নিতে হবে, এর মধ্যে একটা লিভিং এলিমেন্টস কিছু দিয়ে দিতে হবে। তাহলে লিভিং দিয়ে দেওয়ার পরে আমি দেখবো একটা মেটাবলিজম করছে। মেটাবলিক অ্যাকচুয়ালি সেটা মেটাবলিক রিয়াকশন করছে। এটাকে কি বলা হয়? এটাকে ইনভিট্রো বলা হয়। এটাকে আমরা ল্যাবে করি, তাই এটাকে ইনভিট্রো মেটাবলিক রিয়াকশন বলে। তার মানে টেস্ট টিউব ইটসেলফ দিস ইজ দ্য নন লিভিং, বাট এটা শো করতে পারে মেটাবলিক রিয়াকশন। এর মধ্যে একটা মেটাবলিক রিয়াকশনকে আমরা দেখাতে পারি বাই থ্রু ইনজেক্ট অফ দ্য কি একটা লিভিং সেলসকে আমরা ভেতরে দিয়ে, এই লিভিং সেলসটাই তখন মেটাবলিক রিয়াকশন ঘটাবে। কার মধ্যে? তোর বডির বাইরে, মানে টেস্ট টিউবের মধ্যে। তাহলে টেস্ট টিউব ইটস নট ইউর বডি, টেস্ট টিউব ইজ দ্য ইটসেলফ নন লিভিং। তাহলে নন লিভিং এর মধ্যেও মেটাবলিক রিয়াকশন হতে পারে। কখন হতে পারে? যদি আমরা বাইরে থেকে কোনো লিভিং কিছু একটা ওর মধ্যে দিয়ে দিই, তাহলেই সেটা করতে পারে। ওকে, তাহলে এটা থেকে প্রশ্ন হয়। নেক্সট চলে যাব আমরা কনসিয়াসনেসে। কনসিয়াসনেসের মধ্যে কি? কনসিয়াসনেস মানেই হচ্ছে অ্যাওয়্যার ফর গিভিং দ্য রেসপন্স টু এক্সটার্নাল স্টিমুলেশন। মানে আমরা বাইরে থেকে কেউ ডাকলে সাড়া দিচ্ছি, চোখে আলো পড়লে চোখ বন্ধ করে নিচ্ছি। দ্যাট ইজ দ্য সো মেনি কেসেস উই জাস্ট অ্যাওয়্যার ফ্রম দ্য এক্সটার্নাল স্টিমুলেশন। আমরা সবসময় সজাগ আছি, বাইরে থেকে কেউ আমাদের ডিল ছুড়লে ওখান থেকে আমরা সরে যাব, এরকম কিছু তো একটা হবে। তোর পেছনে যদি বাঘ তাড়া করে, তুইও দৌড়াচ্ছিস, বাঘটাও দৌড়াচ্ছে, দ্যাট ইজ অল ইউর কনসিয়াসনেস। ঠিক আছে, তাহলে এই সমস্ত কিছু হচ্ছে এবং আমরা প্রকৃতির ডাকে বেসিক জিনিস আমরা সাড়া দিচ্ছি। দিস ইজ দ্য কনসিয়াসনেস। এইবার দুটো এক্সাম্পল বলবো যারা অ্যাকচুয়ালি হচ্ছে লিভিং আর নন লিভিংয়ের, তাকে আমরা লিভিংও বলতে পারি না, আমরা নন লিভিংও বলতে পারি না। যেমন ভাইরাস এখনো পর্যন্ত আমরা ভাইরাসটাকে কোনোভাবেই না বলতে পারবো যে দিস ইজ দ্য লিভিং, বা বলতে পারবো দিস ইজ দ্য নন লিভিং, এটা কোনোভাবেই বলতে পারবো না। ঠিক আছে, দে আর জাস্ট ইন বিটুইন। তারা লিভিংও না, তারা নন লিভিংও না, কারণ তারা বডির ভেতরে মেটাবলিক রিয়াকশন করবে এবং তারা ইনফেকশন ক্রিয়েট করবে, প্যারাসাইটিক এফেক্ট দেবে। কিন্তু যদি বাইরে চলে যায়
যদি তোর বডির বাইরে থাকে ভাইরাস, ভাইরাস কে ভাই? তখন ভাইরাসকে আমরা চিনি না, তখন ভাইরাস অ্যাকচুয়ালি মৃত, তারা নন লিভিং। তার মানে এটা এমন একটা মানে জিনিস যা আজও পর্যন্ত আমাদের কাছে একটা ইলিউশন, যে ভাইরাসকে কোনো মাইক্রোবায়োলজিস্ট আজ পর্যন্ত বা ভাইরোলজিস্ট আজ পর্যন্ত বলতে পারবে না দে আর মানে ইদার লিভিং অর নন লিভিং, বলতে পারবে, দে আর জাস্ট ইন বিটুইন, তারা মাঝখানে রয়েছে। তাহলে এরকম একজন রয়েছেন যেটা ভাইরাস, আরেকজন রয়েছে হচ্ছে কোমা পেশেন্ট। দেখ আমাদের প্রতিটা মানে আমাদের যারা যারা লিভিং, যেমন অ্যানিমেলস, অল অ্যানিমেল, তোর বাড়িতে পোষা ছোট বিড়াল থাকতে পারে, ছোট কুকুর থাকতে পারে, তুই তাকে খুব ভালোবাসিস, দে আর অল কনসিয়াস, তারা সবাই কিন্তু দে আর অল কিন্তু কনসিয়াস, ঠিক আছে? তারা কিন্তু অল কনসিয়াস, তারা অ্যাকচুয়ালি প্রচণ্ড কনসিয়াস, তারা সব বোঝে কিন্তু, ঠিক আছে? কিন্তু তুই যদি তাকে গিয়ে একটা নিট পড়াতে বসিস, তুই যদি তাকে গিয়ে বোর্ডের পড়াতে বসিস, মেডিকেল পড়াতে বসিস, সে কি বুঝবে? বুঝবে না। তার মানে এই অ্যানিমেলসরা তারা কনসিয়াস তো হয় বটে, সব কিছু তারা বোঝে, কিন্তু তারা অ্যাকচুয়ালি সেলফ কনসিয়াস তারা না। তাহলে লিভিং এর মধ্যে, সমস্ত লিভিং এর মধ্যে অনলি এমন একজন রয়েছে, সে হচ্ছে হিউম্যান, তারা হাইলি সেন্সিটিভ, তারা হচ্ছে সেলফ কনসিয়াস তো বটেই, তারা হচ্ছে সেলফ কনসিয়াস। তারা শুধু কনসিয়াস তা না, তারা হাইলি সেন্সিটিভ, তারা সেলফ কনসিয়াস, তারা নিজের ভালো খারাপ ইমোশন, ব্যথা কষ্ট সব বোঝে, ঠিক আছে? আজকে তুই নিট না পেলে কষ্ট পাবি, কাঁদবি, ঠিক আছে? তবে তোর ব্যথাটা হচ্ছে, তোর কষ্ট হচ্ছে, তুই দিস ইজ ইয়োর সেলফ কনসিয়াসনেস, ঠিক আছে? তাহলে দিস ইজ দ্য সেলফ কনসিয়াসনেস, তার মানে অনলি হিউম্যান সে সেলফ কনসিয়াসনেস শো করে। এইবার সমস্যাটা হচ্ছে আমাদের কোমা কোমা পেশেন্টকে নিয়ে আমাদের একটা সমস্যা রয়েছে। কোমা পেশেন্টের বিষয়টা কি রয়েছে? কোমা পেশেন্ট হচ্ছে এমন একজন ব্যক্তি যাকে আমরা বাইরে থেকে বাঁচিয়ে রাখি। কোমা পেশেন্ট এমন একজন যাকে আমরা এক্সটার্নাল স্টিমিউলেশন দিয়ে বাঁচিয়ে রাখি, ঠিক আছে? এক্সটার্নাল একটা এফোর্ট দিয়ে, সেটা মেডিসিন হতে পারে, সেটা সেলাইন হতে পারে, ঠিক আছে? মেডিসিন, সেলাইন বা কেয়ার, একটা পেশেন্টের কেয়ার, এই ধরনের জিনিস যেগুলো এক্সটার্নালি ওকে এফোর্ট করানো হচ্ছে বাঁচিয়ে রাখার জন্য। এবার দ্যাট ইজ দ্য পুরোপুরি এক্সটার্নাল সাপোর্ট। তাহলে এই কোমা পেশেন্ট অ্যাকচুয়ালি কনসিয়াস, ঠিক আছে? অ্যাকচুয়ালি তারা হচ্ছে কনসিয়াস বাট নট সেলফ কনসিয়াস। তারা সেলফ কনসিয়াস কি? তারা সেলফ কনসিয়াস নয়। কোমা পেশেন্ট একমাত্র যে অনলি কনসিয়াস, শুধু কনসিয়াস, কারণ তাদের অ্যাকচুয়ালি ব্রেনটা কাজ করে না, ঠিক আছে? তারা সবই বুঝতে পারছে, সেন্সেশন দিচ্ছে, রেসপন্স করছে মেডিসিনে, তাদের বডি ভেতরে মেটাবলিজম চলছে, খুব ভালো কথা, লিভিং। কিন্তু ব্রেনের অবস্থা এমন, ব্রেন কিচ্ছু বোঝে না, তাদের ব্রেন একদম ডেড। তাহলে যদি এরকম সমস্যা হয়, তাহলে ব্রেন যদি মানে কোনো কনসিয়াসনেস নেই তার ব্রেনটার, শুধু তো বডিটা রেসপন্স করছে, যদি এরকম হয় তাহলে আমরা বলতে পারি দে আর জাস্ট ইন বিটুইন লিভিং অ্যান্ড নন লিভিং। যদি এরকম হয় তাহলে আমরা অনলি বলতে পারি দে আর কনসিয়াস। কেন কনসিয়াস? তার কারণ এই স্টিমিউলেশনগুলোতে সাড়া দিচ্ছে। যদি এই স্টিমিউলেশনগুলোতে সাড়া না দিত তাহলে তাকে আমরা মৃত বলে ঘোষণা করে দিতাম। যদি এইগুলোতে সাড়া দিয়ে থাকে তাহলে দে আর কনসিয়াস। কিন্তু একটা কোমা পেশেন্টের সামনে গিয়ে তুই যদি কাঁদিস, তুই যদি কথা বলিস, ইমোশনাল কথাবার্তা বলো, ও শুনবে, কিছু বুঝবে না। তার মানে ওকে যদি তুই বলিস তুমি আজকে হেঁটে চলে বাড়ি চলো আমার সাথে, ও কিন্তু কিছু বুঝবে না, কোনো সেন্সেশন হবে না। তাহলে তারা কনসিয়াস তো বটে, বাট দে আর নট সেলফ কনসিয়াস, তারা সেলফ কনসিয়াস নয়। কিন্তু সুস্থ মানুষ যারা, যেমন আমরা যারা সুস্থ মানুষ, তারা সেলফ কনসিয়াস, তারা হাইলি সেন্সিটিভ টু এভরিথিং, যা ঘটছে চারিদিকে সমস্ত কিছুতে আমাদের হাইলি অ্যাক্টিভ থাকে, সমস্ত কিছু আমরা বুঝি, সমস্ত কিছু আমরা অ্যানালিসিস করি, আমাদের ব্যথা হয়, কষ্ট হয়, এভরিথিং আমরা ফিল করতে পারি। দ্যাট ইজ দ্য সেলফ কনসিয়াসনেস, যেটা অনলি হিউম্যানের মধ্যে দেখা যায়, গরু ছাগল ভেড়া এদের মধ্যে দেখা যায় না, কোনো অ্যানিমেলদের মধ্যে সেটা তুই দেখতে পাবি না। তাহলে পরিষ্কার কথায় প্রতিটা অ্যানিমেলস কনসিয়াস, অনলি হিউম্যান আর দ্য সেলফ কনসিয়াস, বাট কোমা পেশেন্ট ইজ দ্য কনসিয়াস বাট নট দ্য সেলফ কনসিয়াস। বড় করে খাতার মধ্যে লিখে রাখ, এই পেজটা বড় করে খাতার মধ্যে লিখে রাখ, ঠিক আছে? এই যে এক্সেপশন, দুটো এক্সেপশন, এই যে একটা ভাইরাস, একটা কোমা পেশেন্ট, তারা এক্সেপশন ফ্রম কনসিয়াসনেস। এবার চলে আসবো ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি একটা আলাদা পার্ট, ট্যাক্সোনমি এই লিভিং ওয়ার্ল্ডের একটা আলাদা পার্ট। ট্যাক্সোনমি খুব অল্প জিনিস বলবো যেখান থেকে প্রশ্ন হয়। একটা কি সিস্টেম্যাটিক্স কাকে বলে?
আচ্ছা, প্রথমে একটা জিনিস বলে দিই, ট্যাক্সোনমি করার 4টে স্টেপস রয়েছে, ঠিক আছে, যাকে আমরা ডিঙ্ক বলি, ট্যাক্সোনমি করার স্টেপস, দ্যাট ইজ দ্য স্টেপস অফ ট্যাক্সোনমি। স্টেপস অফ ট্যাক্সোনমি, একটা হচ্ছে ডেসক্রিপশন, আইডেন্টিফিকেশন, নোমেনক্লেচার, ক্লাসিফিকেশন। এর মধ্যে কোনটা ফার্স্ট? এইটা হচ্ছে ফার্স্ট, প্রথম স্টেপ, দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ, যেটা হচ্ছে আইডেন্টিফিকেশন করা। অ্যাকচুয়ালি যদি আমি একটা প্র্যাকটিক্যালি ভাবে, আইডেন্টিফিকেশন কোনোদিনও হতে পারে না ফার্স্ট স্টেপ, বাট অ্যাকর্ডিং টু এনসিইআরটি, মানে ওল্ড এনসিইআরটিতে পরিষ্কার কথা বলে দিয়েছে যে আইডেন্টিফিকেশন ইজ দ্য ফার্স্ট স্টেপ, কিছু করার নেই। কিন্তু এইগুলো হচ্ছে প্রতিটা স্টেপ। প্রথমে একটা জিনিসের ডেসক্রিপশন দেবো, তারপর সেটা আইডেন্টিফাই করব, তারপর সেটা নামকরণ করব, যেটাকে নোমেনক্লেচার বলা হয়, তারপর সেটাকে একটা প্রপার ক্লাসিফিকেশনে বসাবো। মানে সে প্ল্যান্টের মধ্যে পড়ছে, নাকি সে প্রোটিস্টার মধ্যে পড়ছে, নাকি সে মনিরার মধ্যে পড়ছে, নাকি সে ফানজাইয়ের মধ্যে পড়ছে, নাকি সে অ্যানিমালিয়ার মধ্যে পড়ছে, সেটা একটা প্রপার ক্লাসিফিকেশন করব। তাহলে এইটা হচ্ছে আমাদের ট্যাক্সোনমির কতগুলো স্টেপস। এইবার ট্যাক্সোনমির মধ্যে আমরা কি কি জিনিস, এই 4টে জিনিস আমরা পড়বো। সিস্টেমেটিক্স আমরা কাকে বলি? সিস্টেমেটিক্স জিনিসটাকে ট্যাক্সোনমির সাথে সাথে যদি আমরা ইভলিউশনস ওয়ার্ডটা বা ফাইলোজেনি এই জিনিসটাকে যদি আমরা জুড়ে দিতে পারি, তাহলে আমাদের অ্যাকিউরেট ক্লাসিফিকেশন হয়। মানে আমি কোথা থেকে এসেছি, আমি আমার পূর্বপুরুষের থেকে এসেছি, তার মানে আমার সাথে আমার পূর্বপুরুষের কিছু জেনেটিক মিল রয়েছে, যার জন্য আমরা ট্রেস করতে পারছি যে আমি এই ফ্যামিলির ব্যক্তি, আমি অন্য ফ্যামিলির নই। সেরকমভাবেই একটা অ্যানিমেল এবং একটা প্ল্যান্ট, দুটো তো কোনো মিল নেই, দুটোর মিল আছে, কোনো মিল নেই। তার মানে তারা দুটো ডিফারেন্ট অ্যানসিস্ট্রি থেকে এসছে, দুটো ডিফারেন্ট পূর্বপুরুষ থেকে উদয় হয়েছে, যার জন্যই আমরা বলছি একটা প্ল্যান্ট কিংডম, একটা অ্যানিমেল কিংডম। খুব ইজিলি আমরা বুঝতে পারছি। যদি এটা না পারতাম, যদি ট্রেস না করতে পারতাম যে প্ল্যান্ট কোত্থেকে এসছে বা অ্যানিমেল কোত্থেকে এসছে, যদি আমরা ট্রেস না করতে পারতাম, ইটস ভেরি ডিফিকাল্ট ফর ক্লাসিফিকেশন। তাহলে ক্লাসিফিকেশন করার জন্য আমাদের যেটা করতে হবে, ট্যাক্সোনমির সাথে সাথে, মানে ট্যাক্সোনমিতে এই ডিঙ্কটাকে তো ফলো করতেই হবে। ডিঙ্কটা ফলো করার সাথে সাথে যেটা করতে হবে, সেটা ইভলিউশনটাকে স্ট্রেস করতে হবে, যে তাদের পূর্বপুরুষকে। যদি দেখা যায় এককালে যে প্ল্যান্ট এবং অ্যানিমেলের পূর্বপুরুষ সেম, তাহলে প্ল্যান্ট আর অ্যানিমেল কিংডম আর আলাদা কিংডম থাকবে না। সেদিন প্ল্যান্ট আর অ্যানিমেল কিংডম একটা মার্চ কিংডম হয়ে যাবে, জাস্ট একটা মার্চ কিংডম হয়ে যাবে। আর অ্যানিমেল কিংডম আর প্ল্যান্ট কিংডমকে আমরা আলাদা করতে পারবো না, কারণ তারা সেম জায়গা থেকে এসছে। তার মানে তাদের মধ্যে সেম জেনেটিক এলিমেন্ট রয়েছে, তাদের পূর্বপুরুষ এক, সেম, মানে তাদের পূর্বপুরুষের যা জেনেটিক ম্যাটেরিয়াল দুজনের মধ্যে যদি পাওয়া যায়, তার মানে তারা তো সেম ফ্যামিলি থেকে বিলং করে। তাহলে আর দুটো আলাদা কিংডম থাকবে না, নিশ্চয়ই দুটো আলাদা জেনেটিক ম্যাটেরিয়াল শো করছে, মানেই তার মানে তাদের পূর্বপুরুষ আলাদা, ইভলিউশনসের দিক থেকে তারা আলাদাভাবে ইভ্যালুয়েট হয়েছে। তো সেই কারণে আমরা বলতে পারি, যদি প্রপার ক্লাসিফিকেশন করতে হয়, শুধু ক্যারেক্টার, এক্সটার্নাল ক্যারেক্টার দেখলে হবে না, তোকে যেটা করতে হবে, তোকে ইভলিউশনসের দিকে নজর দিতে হবে। ঠিক আছে, ইভলিউশনস মানে কি? একটা ওয়ার্ড মনে রাখিস, দ্যাট ইজ দ্য ফাইলোজেনেটিক রিলেশনশিপ, এটা মাথায় রাখিস। ফাইলোজেনেটিক রিলেশনশিপ মানে একটা তোর পূর্বপুরুষের সাথে তোর কি জেনেটিক ম্যাটেরিয়াল শেয়ার্ড আপ হচ্ছে, তার জন্য আমি বলতে পারছি যে তুই তোর পূর্বপুরুষের থেকেই এসেছিস, তুই এই ফ্যামিলির লোক, আমি বলতে পারছি, দ্যাট ইজ দ্য ফাইলোজেনেটিক রিলেশন। ঠিক আছে, নোমেনক্লেচার জিনিসটা কি? নোমেনক্লেচার মানে হচ্ছে নামকরণ করা। নামকরণ মানে আজকে একটা নতুন একটা স্পিসিস উদয় হলো, তাকে চিনি না, জানি না, নামও তার জানি না, তার মানে তাকে আমি আইডেন্টিফাই করলাম, মানে সব থেকে ফার্স্ট যে কাজটা আমার করতে হবে, তাকে একটা প্রপার নাম দিতে হবে। সেটা প্ল্যান্ট হোক বা অ্যানিমেল হোক, তাকে একটা প্রপার নামকরণ করতে হবে, যেটা কি, যেটা প্ল্যান্ট এবং অ্যানিমেল সবার জন্য এই নোমেনক্লেচারটা করতে হয়। বায়োনোমিয়াল নোমেনক্লেচার মানে কি? বায়োনোমিয়াল নোমেনক্লেচার মানে হচ্ছে একটা, তেমন তোর নামের একটা টাইটেল রয়েছে, একটা সারনেম, একটা সারনেম রয়েছে, একটা মেন তোর নাম রয়েছে। তার মানে একটা যে কোনো অ্যানিমেল বা যে কোনো প্ল্যান্টের একটা জেনারিক নেম থাকে, মানে একটা জেনাস নেম, আর একটা থাকে কি, একটা স্পিসিস নেম। একটা জেনাস নেম বা জেনারিক নেম, আর একটা হচ্ছে স্পিসিস নেম থাকে, দুটো আলাদা আলাদা পার্ট থাকে। ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ম্যাঙ্গিফেরা ইজ দ্য জেনাস নেম, ইন্ডিকা ইজ দ্য স্পিসিস নেম। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে বায়োনোমিয়াল নোমেনক্লেচার, এটা মাথায় রাখ, ব্যাস। এবার যেটা যাব, ট্যাক্সোনমিক ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনে আমরা খুব বিখ্যাত একটা নিমোনিককে ফলো করে পড়ি, যেমন খুব সহজ, কিপ পট ক্লিন অর ফ্যামিলি গেট সিক,
এটা যদি আমি অ্যানিমেল, এটা হচ্ছে অ্যানিমেলদের জন্য, দিস ইজ অ্যাপ্লিকেবল ফর অ্যানিমেল, এটা অ্যানিমেলদের জন্য, এবং এইটা হচ্ছে আমাদের প্ল্যান্টের জন্য। ডিফারেন্স এক জায়গাতেই রয়েছে, ডিফারেন্ট এক জায়গাতেই রয়েছে। এখানে কিপ পট ক্লিন মানে এখানে পটটা হচ্ছে ফাইলামকে শো করছে, আর এখানে আমি বলেছি যে কিপ ডু ক্লিন এখানে হচ্ছে ডিভিশনকে শো করে, ব্যাস এইটাই হচ্ছে ডিফারেন্স। আচ্ছা, কিপ পট ক্লিনে কিপ হচ্ছে কিংডম, পট হচ্ছে পট থেকে ফাইলাম, এটা হচ্ছে ক্লিন থেকে ক্লাস, অর থেকে অর্ডার, ফ্যামিলি থেকে ফ্যামিলি, গেট থেকে জেনাস, এজ থেকে স্পিসিস। কিপ থেকে কিংডম, ডু থেকে ডিভিশন, সি ক্লিন থেকে ক্লাস, অর থেকে অর্ডার, ফ্যামিলি থেকে ফ্যামিলি, গেট থেকে জেনাস, এস থেকে স্পিসিস। এইবার কি কি প্রশ্ন হতে পারে, তোকে ধরে এই সিকোয়েন্সটা দিতে পারে, তোকে বলতে পারে হাইয়েস্ট টু লোয়েস্ট সাজাও, কি লিখবি পুরো পরপর, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। তোকে যদি বলে লো থেকে হাইতে সাজাও, উল্টো দেখবি তুই, তখন অপশানে দেখবি স্পিসিস, জেনাস, ফ্যামিলি, অর্ডার, ক্লাস, ফাইলাম, কিংডম, উল্টো যদি লোয়েস্ট থেকে হাইয়েস্টে বলে যেতে। এইবার তোকে যে প্রশ্নটা বলবো খুব ইম্পর্ট্যান্ট অ্যান্ড কনসেপচুয়াল। যদি আমি কোনো স্পিসিস লেভেল ভাবি তাহলে সবসময় সিমিলারিটি বেশি থাকে। একটা তুই খুব সামান্যভাবে মাথায় রাখ, যারা আউটসাইডার স্টুডেন্ট আমি তাদের জন্য এই কথাটা বলছি, আমি তো ক্লাসের মধ্যে প্রচুর বার বলেওছি এটা। দেখ, একটা স্কুলের মধ্যে থাকা যত কটা স্টুডেন্ট রয়েছে তাদের মধ্যে সিমিলারিটি বেশি। যদি আমি একটা এরিয়ার মধ্যে 5-6টা স্কুল রয়েছে, কি হবে, সিমিলারিটি কমতে থাকবে। একটা স্কুলের মধ্যে থাকা প্রতিটা স্টুডেন্ট তারা সেম ব্যাচ, সেম ড্রেস, সেম মানে বইয়ের মলাট থেকে শুরু করে এভরিথিং, সমস্ত কিছু তারা সেম জিনিসপত্র, সেম ডায়েরিজ, এভরিথিং তারা সেম জিনিস, কমন, সমস্ত কিছু কমন, সেই কমন জিনিসগুলোকে শেয়ার করে বা সিমিলারিটি শো করে, হাই রেট অফ সিমিলারিটি। যেই আমি দুটো স্কুলে চলে গেলাম, দুটো স্কুলে দেখতে পাচ্ছি দুটো আলাদা রকম ড্রেস, 5টা স্কুলে গেলাম, 5টা স্কুলে 5টা আলাদা রকম ড্রেস, তাহলে আস্তে আস্তে যত আমরা এই স্পিসিস থেকে উপরের দিকে উঠতে থাকবো, কিংডম লেভেলে গিয়ে আমি দেখতে পাবো সবটাই জেনারেল। মানে যদি আমি একটা ইন্ডিয়ার মধ্যে সমস্ত স্কুলের কথা ভাবি, তাহলে আমি তোকে যদি বলি তুমি প্রতিটা স্কুলকে ডিফাইন করো দেখি, তুই বলবি আমার তো স্পেসিফিক ডিফাইন করার জায়গাই নেই ভাই, কারণ প্রতিটা স্কুল আলাদা আলাদা, প্রতিটা স্কুলের ব্যাচ আলাদা আলাদা, ব্যাচের কালার আলাদা, ড্রেসের কালার আলাদা, প্রতিটা স্কুলের বই আলাদা। তাহলে আমি তখন তোকে কি বলবো, যে তুমি একটা এমন কিছু জেনারেল ক্যারেক্টার বলো যেটা ডিফাইন করবে যে হ্যাঁ, যে তুমি প্রতিটা ইন্ডিয়ার মধ্যে উপস্থিত প্রতিটা স্কুলকে রিপ্রেজেন্ট করছো। সেটা কি জেনারেল ক্যারেক্টার হতে পারে। জেনারেল ক্যারেক্টারটা কি, তারা প্রতিটা স্কুলের ছাত্রছাত্রী, এইটা আমি বলতে পারি, তারা প্রতিটা স্কুলের ছাত্রছাত্রী। এইটুকু বাদ দিয়ে আমি স্পেসিফিক্যালি কিছু বলতে পারবো, স্পেসিফিক্যালি কিচ্ছু বলতে পারবো না। তাহলে কিন্তু যদি আমি একটা সিঙ্গেল স্কুল লেভেলে ভাবি, তাহলে আমি অনেক কিছু বলতে পারবো, সেখানে কিছু স্পেসিফিক ক্যারেক্টার আমি বলতে পারবো। ব্যাচের তারা সেম ব্যাচ শেয়ার করছে, মানে সেম ব্যাচের টাইপ শেয়ার করছে, সেম ড্রেসিং কোডস শেয়ার করছে, সেম একটা ডায়েরিজের প্যাটার্ন শেয়ার করছে, এইগুলো আমি বলতে পারবো। তাহলে স্পিসিস লেভেলে তোকে মাথায় রাখতে হবে সব সময় কি থাকে, স্পিসিস লেভেলে সব সময় সিমিলারিটি বেশি থাকে। স্পিসিস লেভেলে সবসময় সিমিলারিটি বেশি থাকে। একটা স্কুলের মধ্যে উপস্থিত সমস্ত বাচ্চাদের, সেই সমস্ত বাচ্চারা বেশি সিমিলার হবে, নাকি ইন্ডিয়ার মধ্যে উপস্থিত প্রতিটা স্কুলের মধ্যে বাচ্চারা বেশি সিমিলার হবে? অবভিয়াসলি তুই বলবি একটা সিঙ্গেল স্কুলের মধ্যে উপস্থিত সমস্ত বাচ্চারা তারা ম্যাক্সিমাম সিমিলার ক্যারেক্টার শো করবে, সেরকম হচ্ছে স্পিসিস। ঠিক আছে, একটা স্পিসিস লেভেলে যদি আমরা ভাবি তাহলে তারা ম্যাক্সিমাম সিমিলারিটি শো করে এবং তাদের ম্যাক্সিমাম তাদের মধ্যে কিছু কমন ক্যারেক্টার আমরা খুঁজে পাই। কিন্তু আলটিমেট যখন আমরা আপ টু কিংডম লেভেল চলে যাই, কিংডম লেভেলে গিয়ে মানে ইন্ডিয়ার মধ্যে থাকা প্রতিটা স্কুলকে দেখছি, আর কিছু আমি কোনো ক্যারেক্টার আলাদা করতেই পারছি না, কারণ সমস্ত ক্যারেক্টারই আলাদা, কিছু সিমিলার ফিচার পাচ্ছি না। প্রতিটা স্কুল আলাদা, প্রতিটা স্কুল আলাদা জায়গায় উপস্থিত, প্রতিটা স্কুলের প্যাটার্ন আলাদা, এক্সাম প্যাটার্ন আলাদা, ড্রেসিং কোডস আলাদা, ব্যাচ আলাদা, এভরিথিং আলাদা। তাহলে সিমিলারিটি কি হবে, কিংডম লেভেলে কমতে থাকবে। ঠিক আছে, এবং সেখানে কি হবে, জেনারেল ক্যারেক্টারটা বেড়ে যেতে থাকবে। তেমন তুই দেখ, একটা হচ্ছে প্ল্যান্ট কিংডম, একটা প্ল্যান্ট কিংডম, ঠিক আছে, একটা প্ল্যান্ট কিংডম, আরেকটা কি, আরেকটা হচ্ছে অ্যানিমেল কিংডম। দুটো পুরো আলাদা, পুরো আলাদা। একটা অ্যানিমেল কিংডম, একটা প্ল্যান্ট কিংডম। সেটা কি হবে, দুটো পুরো আলাদা। অ্যানিমেল আলাদা জিনিস, প্ল্যান্ট আলাদা জিনিস।
তার জন্য এদের মধ্যে কোনো সিমিলারিটি নেই। প্রোটিস্টা আলাদা জিনিস, মনিরা আলাদা জিনিস, তার জন্য পুরো একদম পুরো ডিফারেন্ট একটা কিংডমের মধ্যে তারা পড়ছে, এটা মাথায় রাখ। তার মানে তারা, আমি কি বলতে পারি এখানে, একটা জেনারেল ক্যারেক্টার কি হতে পারে, একটা প্ল্যান্ট এবং অ্যানিমেলের মধ্যে একটা জেনারেল ক্যারেক্টার কি হতে পারে, কি হতে পারে একটা জেনারেল ক্যারেক্টার? দে আর অল লিভিং, এটা বলতে পারি, ঠিক আছে? দে আর অল লিভিং, এটাই তাদের জেনারেল ক্যারেক্টার। মানে ক্যারেক্টারটা আর স্পেসিফিক হলো না, ক্যারেক্টারটা একটা জেনারেল হয়ে গেল। তাহলে সেটা হচ্ছে এইটা, যেটা কিংডম লেভেলে আমরা দেখতে পাই, ঠিক আছে? বোঝা গেল? ফ্যামিলি সবসময় যেগুলো থেকে প্রশ্ন হয়, যে কোশ্চেন বলে লেখা আছে, ফ্যামিলি এন্ড বাই এসি, অর্ডার হচ্ছে এলিস দিয়ে শেষ হয়, যে কোনো অর্ডার যখন দেখবি তখন হচ্ছে এলিস থাকবে লাস্টে, আর ফ্যামিলির শেষে সবসময় এসি থাকবে, ফ্যাবেসি, ম্যাগনোলিয়াসি, ম্যালভেসি, এইভাবে থাকে, লাস্টে ওই এসিটা থাকতে হবে। ইউনিট অফ দ্য ট্যাক্সোনমি, যে কোনো ট্যাক্সোনমির ইউনিট, সেটাকে আমরা কি বলি? ট্যাক্সন বলি, ঠিক আছে? সেটাকে আমরা ট্যাক্সন বলি। স্মলেস্ট ট্যাক্সোনমিক ইউনিট, সেটাকে স্মলেস্ট ট্যাক্সোনমিক ইউনিট হচ্ছে যখন একটা স্পিসিসকে দেখি তখন আমরা তাকে বলি সব থেকে স্মলেস্ট ট্যাক্সোনমিক ইউনিট। তারপরে কি? ট্যাক্সোনমিক হায়ারার্কির মধ্যে কিংডম থেকে স্পিসিস লেভেল যখন আমরা যাই তখন 7টা স্টেপকে ফলো করতে হয়, কিপ পট ক্লিন আর ফ্যামিলি গেট সিক, ওই যে 7টা স্টেপ, সেই 7টা স্টেপকে আমরা কি বলি? ট্যাক্সোনমিক হায়ারার্কি। ব্যাস। আর দুটো জিনিস বলবো, আইসিবিএন এর ফুল ফর্ম আর আইসিজেডএন এর ফুল ফর্ম। আইসিবিএন হচ্ছে ইন্টারন্যাশনাল কোড ফর বটানিক্যাল নোমেনক্লেচার, যেখানে অনলি আনআইডেন্টিফাইড গাছগুলোকে নামকরণ করে যে সংস্থা, তাকে বলি আমরা আইসিবিএন। বি ফর বটানি, বি ফর বটানি, আর জি ফর হচ্ছে জুলজি, ঠিক আছে? তাহলে আইসিজেডএন হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। এখানে অনলি অ্যানিমেলদের নামকরণ করা হয়, দিস ইজ অনলি, এই সংস্থাটা অনলি অ্যানিমেলদের নামকরণ করে, আর এই সংস্থাটা অনলি প্ল্যান্টদের নামকরণ করে, ঠিক আছে? বোঝা গেল? এই দুটো জিনিসই বলার ছিল, আর কিছু নেই। এবার ডাইরেক্ট প্রশ্নে যায়, হুইচ অফ দ্য ফলোয়িং ট্যাক্সোনমিক ক্যাটাগরি কন্টেইনড অর্গানিজম লিস্ট সিমিলার টু ওয়ান অ্যানাদার? লিস্ট সিমিলার টু ওয়ান অ্যানাদার, তাহলে লিস্ট সিমিলার কোথায় সব থেকে ম্যাক্সিমাম সিমিলার হচ্ছে? স্পিসিস লেভেল, যত উপরের দিকে উঠতে থাকবো তত আস্তে আস্তে সিমিলারিটি কি হবে? কমতে থাকবে। তাহলে এখানে কি হবে? লিস্ট সিমিলার হচ্ছে ক্লাস। এখানে কি কি দিয়েছে আমি বলে দিচ্ছি, ক্লাস, জেনাস, ফ্যামিলি, স্পিসিস। ফ্যামিলিটা হচ্ছে ম্যাক্সিমাম সিমিলারিটি শো করে, এবং আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবো, মানে ক্লাস সব থেকে লিস্ট সিমিলারিটি, মানে অ্যাকর্ডিং টু দিস কোয়েশ্চেন সব থেকে লিস্ট সিমিলারিটি শো করবে, ঠিক আছে? সেটা হচ্ছে ক্লাস। তারপরেরটা ট্যাক্সোনমিক ক্যাটাগরি ফ্যামিলি ইন দ্য প্ল্যান্ট, যেটা সাফিক্সে যেটা ইউজ করা হয় ফ্যামিলির শেষে সবসময় আমরা এসি ইউজ করি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরেরটা কি? অ্যাসারশন, দ্য প্রবলেম অফ ক্লাসিফিকেশন বিকেম মোর কমপ্লেক্স অ্যাট হায়ার ক্যাটাগরি। যত উপরের দিকে যাব তত মানে কিংডম লেভেল, মানে এটা মাথায় রাখ। আচ্ছা, এটা উপর থেকে লিখি, এখানে লিখি, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, ঠিক? এবারে কি বলেছে অ্যাসারশনে বলেছে যে দ্য প্রবলেম অফ দ্য ক্লাসিফিকেশন বিকেম মোর কমপ্লেক্স অ্যাট আ হায়ার ক্যাটাগরি। এখানে হায়ার ক্যাটাগরি কে? এখানে হায়ার ক্যাটাগরি হচ্ছে কিংডম, এখানে হায়ার ক্যাটাগরি হচ্ছে কিংডম লেভেল। তাহলে কিংডম লেভেল হচ্ছে যেখানে আমরা হায়ার ক্যাটাগরি দেখতে পাচ্ছি। তাহলে আপ টু আমরা যদি হায়ার ক্যাটাগরিতে যাই তত আমাদের মধ্যে প্রবলেম অ্যারাইজ করবে। কেন প্রবলেম অ্যারাইজ করবে? তার কারণটা হচ্ছে প্রচুর ডাইভার্সিফাইড ক্যারেক্টার অ্যারাইজ হবে, প্রচুর ডাইভার্স ক্যারেক্টার অ্যারাইজ হবে, তার জন্য সিমিলারিটিটা কমে যাবে। তার জন্য কি হবে? সিমিলারিটিটা কমতে থাকবে। তাহলে যদি সিমিলারিটি কমে যায় একদম উপরের দিকে, যদি আমি কিংডম লেভেল ভাবি, প্ল্যান্ট এবং অ্যানিমেল, তাদের মধ্যে প্রচুর ডিফারেন্ট ক্যারেক্টার, সিমিলারিটি কোথায় আছে? সিমিলারিটি নেই। একটা প্ল্যান্ট এবং অ্যানিমেলের মধ্যে সিমিলারিটি কতগুলো আছে? নেই প্রায় বললে চলে, সবই ডাইভার্স ক্যারেক্টার।
কেন, এবং তার জন্যই যত উপরের দিকে আমরা যাব, যত স্পিসিস থেকে আলটিমেট আমরা কিংডম লেভেলের কথা ভাববো, তত আস্তে আস্তে ডাইভার্সিফাইড ক্যারেক্টার বাড়তে থাকবে, সিমিলারিটি কমতে থাকবে। অ্যাসারশন এখানে কি বলেছে, হায়ার ক্যাটাগরি দ্য গ্রেটার ডিফিকাল্টি ডিটারমাইনিং দ্য রিলেশনশিপ টু আদার ট্যাক্সা অ্যাট দ্য সেম লেভেল। মানে কি, যদি আমরা একদম উপরের দিকে মানে কিংডম লেভেলে যদি কথা ভাবি, তাহলে এই ধর প্ল্যান্ট এবং অ্যানিমেল কিংডম, এরা কি সিমিলারিটি কিছু শো করে না। কোনো কমন ক্যারেক্টারকে শেয়ার করে না। তো সেই কারণেই বলেছে তাদের কোনো রিলেশনশিপ আছে, তাদের কোনো রিলেশনশিপ নেই, তার জন্যই তারা ডাইভার্স কিংডম, পুরো ডাইভার্স, একটা প্ল্যান্ট কিংডম, একটা অ্যানিমেল কিংডম, দুটো পুরো ডাইভার্স কিংডম। তাহলে দুটোই ঠিক, দুটোই এক্স্যাক্টলি ঠিক। এবং এটা অ্যাকচুয়ালি কমপ্লেক্স কেন, তার কমপ্লেক্স কারণ তাদের মধ্যে কোনো রিলেশনশিপ নেই। মাথায় রাখ, ডাইভার্স ক্যারেক্টার, কোনো রিলেশনশিপ নেই। অ্যাট দ্য কিংডম লেভেল, দারুণ প্রশ্ন, অ্যাট দ্য কিংডম লেভেল কোনো রিলেশনশিপ শো করে না, ডাইভার্স ক্যারেক্টারটা বেড়ে যায়, সিমিলারিটি কমে যায়, ঠিক আছে, এবং জেনারেল ক্যারেক্টার বেড়ে যায়। এই কটা মাথায় রাখ, ঠিক আছে। তাহলে এটা কি হবে, দুটোই ঠিক কথা, দুটোই ঠিক বলেছে, দুটোই ট্রু অপশন, এবং এটা অ্যাকচুয়ালি দ্য রাইট এক্সপ্লেনেশন। কারণ প্রবলেমটা অ্যারাইজ কেন করে কিংডম লেভেলে, তার কারণ কোনো রিলেশনশিপ শো করে না, কারণ তারা সবাই ডাইভার্স। তাহলে অপশন 1 বোথ এ অ্যান্ড আর ট্রু, আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য অ্যাসারশন। বোঝা গেল, খুব ডেপথের প্রশ্ন, এক্সিলেন্ট প্রশ্ন, দারুণ প্রশ্ন, ঠিক আছে। গিভেন বিলো দ্য টু স্টেটমেন্ট, ওয়ান ইজ লেভেল এজ এ অ্যাসারশন, আচ্ছা একটা হচ্ছে রিজন। অ্যাসারশনে কি বলেছে, এট দ্য হায়ার ক্যাটাগরি দেয়ার ইজ দ্য গ্রেট ডিফিকাল্টি অফ ডিটারমাইনিং দ্য রিলেশনশিপ টু দ্য আদার ট্যাক্স অ্যাট দ্য সেম লেভেল। মানে আগের স্টেটমেন্টে দিয়েছে, কিন্তু রিজনটা পাল্টেছে। দেখ রিজনটা কি বলেছে, ইন দ্য হায়ার ট্যাক্সা দেয়ার ইজ লেস ক্যারেক্টারিস্টিক্স দ্যান আ মেম্বার উইথ অ্যান ট্যাক্সা শেয়ার। তাহলে অ্যাকচুয়ালি এখানে কোনো খুব সহজ একটা জিনিস, এখানে জাস্ট ফলস অ্যান্ড ট্রু বলেছে। এখানে অপশানটা কি দিয়েছে, একদম কিংডম লেভেল, যদি আমি কিংডম লেভেল ভাবি, তাহলে একটা গ্রেট ডিফিকাল্টি তৈরি হচ্ছে, তার কারণটা কি, কারণ এই কিংডম লেভেলে আমরা অ্যাকচুয়ালি কোনো ট্যাক্সার মধ্যে রিলেশনশিপ খুঁজে পাই না। কোনো ট্যাক্সানের মধ্যে একটা প্ল্যান্টের সাথে একটা অ্যানিমেলের কি রিলেশন হতে পারে, একটা প্ল্যান্টের সাথে একটা অ্যানিমেলের রিলেশন হতে পারে না, কারণ তারা ডাইভার্স। এটা একটা আলাদা কিংডম, এটা একটা আলাদা কিংডম, তাহলে তাদের মধ্যে কোনো রিলেশনশিপ নেই। তা এটা ঠিক কথা, তার মানে এটা ট্রু অপশন, এটা ট্রু অ্যাট দ্য সেম লেভেল। এবং কেন, তার কারণ লেস ক্যারেক্টারিস্টিক্স তারা শেয়ার করে। একটা প্ল্যান্ট এবং একটা অ্যানিমেল, তাদের মধ্যে খুব লেস ক্যারেক্টারিস্টিক্স, তাদের মধ্যে খুব লেস সিমিলার ক্যারেক্টার রয়েছে, ঠিক আছে। তাহলে এটাও হচ্ছে ট্রু, এটাও ট্রু। তাহলে কি হবে, অপশন এ হবে, বোথ এ অ্যান্ড আর আর ট্রু। তারপরেরটা, নোমেনক্লেচার অ্যাকচুয়ালি একটা ইউনিভার্সাল রুলস, এবং নোমেনক্লেচারে কি আমরা দেখতে পাই, প্রথমত বলেছে এখানে কোনটা কন্ট্রারি, মানে কোনটা নোমেনক্লেচারের মধ্যে 4টে রুলস দিয়েছে, 4টে রুলসের মধ্যে কোনটা নয়। নোমেনক্লেচার সবসময় বায়োলজিক্যাল নোমেনক্লেচারে একটা জেনাস নেম থাকে, একটা স্পেসিফিক নেম থাকে। প্রথমে যেটা বলেছে সেটা ঠিক বলেছে, তারপরেরটা ল্যাটিনে করা হয় এবং ইটালিক্সে এটা লেখা হয়, ল্যাটিনে করা হয়, ল্যাটিন ল্যাঙ্গুয়েজে করা হচ্ছে এবং ইটালিক্সে লেখা হচ্ছে, এটাও ট্রু। দিস ইজ রিটিন, যদি হাতে লেখা হয়, তাহলে আমরা হাতে যদি আমরা লিখি ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, যদি আমরা হাতে লিখি তাহলে আমরা মাস্ট দুটোকে আন্ডারলাইন করব, আর যদি আমরা কম্পিউটারে টাইপ করি তাহলে এটাকে আমরা ইটালিক্স করব। তাহলে আমরা ইটালিক ফ্রন্টটাকে এরকম আই দেওয়া থাকে, দেখবি বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এরকম 3টে অপশান লেফট কর্নারে থাকে, যে কোনো উইন্ডোর একদম লেফট কর্নারে থাকে। তাহলে সেখানে এই ইটালিকটাকে অন করে দেবো, সেটা একটু বেঁকিয়ে, এরকম একটু বেঁকিয়ে লেখাটা আসবে, একটু জাস্ট বেঁকিয়ে এটা আসবে, তার নিচে কিন্তু কোনো আন্ডারলাইন পড়বে না, ঠিক আছে, নিচে কিন্তু কোনো আন্ডারলাইন পড়বে না, জাস্ট লেখাটা একটু বেঁকে যাবে। তাহলে এইটা হচ্ছে আমাদের ইটালিক্স ফরম্যাট, যেটা আমরা দেখতে পাই। এবার এখানে কি বলছে, লাস্ট, বায়োলজিক্যাল নেমস ইজ রিটেন বাই এনি ল্যাঙ্গুয়েজ, বাংলা ল্যাঙ্গুয়েজ, হিন্দি ল্যাঙ্গুয়েজ, উর্দু ল্যাঙ্গুয়েজ, তামিল ল্যাঙ্গুয়েজ, তেলেগুতে দেখেছিস কোনোদিনও? না, পার্টিকুলার একটা ল্যাঙ্গুয়েজে লেখা হয়। তো এইটা হচ্ছে কন্ট্রারি, তার মানে এইটা হচ্ছে অপশান, এটা হচ্ছে উত্তর, ঠিক আছে, বোঝা গেল 4 নম্বর।
তারপরেরটা আইসিবিএন, আইসিবিএন ইজ স্ট্যান্ড ফর ইন্টারন্যাশনাল কোড ফর বটানিক্যাল নোমেনক্লেচার, ঠিক আছে। তারপরেরটা কি ইভলিউশনারি হিস্ট্রি, একটা ইভলিউশনারি হিস্ট্রি বলতে আমরা কি বুঝি, ইভলিউশনস বলতে আমরা ফাইলোজেনেটিক্সকে বুঝি, যেখানে একটা অর্গানিজম যে একটা অ্যানসিস্টারের থেকে এসছে এবং তার অ্যানসিস্টারের সাথে তার কি মিল আছে সেইটাকে বোঝা যায়, যে রিলেশানে তাকে আমরা কি বলি ফাইলোজেনেটিক রিলেশন, যেটাকে আরেকটা অন্য ভাষায় বলা হয় ইভলিউশনারি রিলেশনশিপ। তাহলে কি হবে, দিস ইজ দ্য ফাইলোজেনি হবে, ঠিক হ্যাঁ। আচ্ছা, এটা একটা মেলাতে বলেছে, জাস্ট কিছুই না, ডিভিশন ক্লাস অর্ডার ফ্যামিলি, খুব সহজ, একটা দিয়ে মাথায় রাখ, ঠিক আছে। ডিভিশন ক্লাস অর্ডার ফ্যামিলি, ডিভিশনের ক্ষেত্রে ডিভিশন হচ্ছে, আমি লিখে দিচ্ছি এখানে, ডিভিশন কি হবে, ডিভিশন হচ্ছে সব কটা লিখে নি, ডিভিশন ক্লাস অর্ডার, খুব আবছা হয়ে গেছে প্রশ্নটা। আচ্ছা, ফ্যামিলি হচ্ছে সবসময় এসি দিয়ে হয়, কিন্তু এখানে অপশানে কিছু নেই, এখানে অপশানে নেই, তাহলে আচ্ছা এখানে ম্যাচিং নয়, নো নো নো, কারেক্টলি ম্যাচ এখানে জানতে চেয়েছে, আমি প্রশ্নটা ভুল পড়েছি, লিখে কোনো লাভ নেই, প্রশ্নটা আমি একদম এক্সট্রিমলি ভুল পড়েছি। যেটা হচ্ছে এখানে প্রশ্নটায় বলেছে কারেক্টলি ম্যাচড, এখানে কোনটা, কোন কোনগুলো এখানে কারেক্টলি ম্যাচ আর কোন কোনগুলো নয়, ঠিক আছে। দেখ এখানে ফ্যামিলিতে দিয়েছে লাস্ট অপশান, ফ্যামিলিতে দিয়েছে এডি, অ্যাকচুয়ালি ফ্যামিলি এন্ডিং বাই এসি, ফ্যামিলি এন্ডিং বাই এসি, তার মানে এইটা অ্যাবসলিউটলি রং, এটা অ্যাবসলিউটলি রং অপশান, এটা অ্যাবসলিউটলি রং, ঠিক হ্যাঁ। যদি এরকম হয় তাহলে ফ্যামিলিটা অ্যাকচুয়ালি বাদ চলে যাচ্ছে, তাহলে 1 2 3, 1 2 3, তার মানে 4 যেখানে যেখানে রয়েছে সেই অপশান, এইভাবে তোরা মানে এলিমিনেট করতে পারিস পরীক্ষায়। 4, তার মানে ফ্যামিলি ছিল 4 অপশানে, তাহলে 4 যেখানে যেখানে যে যে অপশানে থাকবে সেই অপশানগুলো চোখ বন্ধ করে আমি বাদ দিয়ে দিতে পারি। তাহলে 4 রয়েছে 1-এ, 4 রয়েছে 3-এ, 4 রয়েছে 4, এই যে 4, এই যে 4, ঠিক আছে। তার মানে 4 যেখানে রয়েছে সেই অপশানগুলো আমার উত্তর হবে না, তাহলে বাকি রয়েছে পড়ে একটা, সেটা হচ্ছে 2, মানে 1 2 3, এরা হচ্ছে তিনটে অপশানই কারেক্ট। এইভাবে টাইমটাকে একটু তোরা বাঁচাতে পারিস। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, অ্যাট দ্য হায়ার ট্যাক্সা মোর ক্যারেক্টারিস্টিক্স মেম্বার উইদিন দ্য ট্যাক্সান শেয়ার, এটা ভুল কথা বলেছে, যত উপরের দিকে আমরা যাব তত লেস ক্যারেক্টারিস্টিক্স তারা, সিমিলার ক্যারেক্টারিস্টিক্স তারা শেয়ার করবে। তারপরেরটা কি বলেছে, লোয়ার ক্যাটাগরি দ্য গ্রেট ডিফিকাল্টিস অফ ডিটারমাইনিং দ্য রিলেশনশিপ টু অ্যানাদার ট্যাক্সা বা অর টু আদার ট্যাক্সা অ্যাট দ্য সেম লেভেল, যত স্পিসিসের দিকে নামবো তত ডিফিকাল্টিস বাড়বে, এটাও ভুল কথা বলেছে। বেসিক্যালি দুটো পুরো উল্টো স্টেটমেন্ট দিয়েছে, যত উপরের দিকে যাব তত ডিফিকাল্টিস বাড়বে, তত লেস ক্যারেক্টারিস্টিক্সকে তারা শেয়ার করবে, মানে অ্যাট দ্য কিংডম লেভেল, এখানে উল্টো ইয়ে দিয়েছে, স্টেটমেন্টটা দিয়েছে, মানে দিস ইজ দ্য ফলস স্টেটমেন্ট। আর তার পরেরটা কি দিয়েছে, যত নিচের দিকে নামবো মানে কিংডম টু স্পিসিসের দিকে নামবো, অ্যাকর্ডিং টু দি স্টেটমেন্ট সেখানে বলেছে ডিফিকাল্টিস বাড়বে, ডিফিকাল্টিস বাড়বে না, ডিফিকাল্টিস কমবে। তার কারণ কি, ডিফিকাল্টিস কমবে তার কারণটা কি, তার কারণ তারা কিছু সেম সিমিলার ফিচার, কিছু সেম সিমিলার ক্যারেক্টারকে তারা শেয়ার করে, তাহলে এটাও ফলস দিয়েছে, তাহলে দুটোই ফলস, বোথ এ অ্যান্ড আর 1 and 2 আর দুটোই ফলস, ঠিক আছে। অ্যাজ উই গো লোয়ার ফ্রম কিংডম টু স্পিসিস লেভেল, মানে বলেছে কিংডম টু স্পিসিস লেভেল, অ্যাজ উই গো কিংডম টু স্পিসিস লেভেল, যদি সেরকম যায় তাহলে কমন ক্যারেক্টার কি হবে, বাড়বে, কমন ক্যারেক্টার যদি স্পিসিস লেভেলে যায় তাহলে কি হবে, কমন ক্যারেক্টার সবসময় বাড়বে, স্পিসিস লেভেল, কমন ক্যারেক্টার মানে কি, কিছু সিমিলার ক্যারেক্টার, কিছু সিমিলার ক্যারেক্টার, সেটা কি হবে, সেটা সবসময় বাড়বে। আর যত যদি আমি নিচ থেকে যদি উপরের দিকে যাই, মানে স্পিসিস থেকে কিংডমের দিকে যাই, তাহলে কি হবে, সেখানে কিছু জেনারেল ক্যারেক্টার সেটা বেশি হবে, ঠিক আছে। তাহলে এটা কি হবে, গোস টু ইনক্রিজিং হবে। ব্যাস, আর কিছু নেই, তোদের লিভিং ওয়ার্ল্ড শেষ, তোদের লিভিং ওয়ার্ল্ডের মধ্যে আর কিচ্ছু নেই। ছোট্ট করে লিভিং ওয়ার্ল্ড কতক্ষণ লেগেছে, অ্যাপ্রক্স উইদিন 1 hours উই হ্যাভ ডান লিভিং ওয়ার্ল্ড চ্যাপ্টার, কিচ্ছু নেই লিভিং ওয়ার্ল্ডে, যা পড়ালাম পড়ে চলে যাস, ইটস ভেরি মাচ এফেক্টিভ। যারা এখনও পর্যন্ত ক্র্যাশ কোর্সে জয়েন হোসনি তারা এই বোর্ডে দেওয়া এই নাম্বারটা, খুব অল্প আর সময় নেই তোদের হাতে, 9330054553, 3-4 দিন আর হয়তো অ্যাডমিশন
মানে আমাদের ওপেন থাকবে, তারপরে তো আমরা ক্লাস শুরু করে দেবো। অলরেডি ক্লাস ইজ স্টার্টেড ইন দ্য অফলাইন সেশনে ক্লাস চলছে, অনগোয়িংলি ক্লাস আমাদের চলছে অফলাইনে। তো অফলাইনে যারা মহাজ্যোতি সদন আগের দিন অনেকে ক্লাসে এসছে এবং দেখেছে সামনে থেকে কতটা এফেক্টিভ হয়েছে ক্লাস, এবং বাকি আরও 3 দিন রয়েছে আমাদের ক্লাস মহাজ্যোতি সদনে। তো সেখানেও যদি তোরা আসতে চাস চলে আসতে পারিস, এবং তোরা দেখতে পাবি সামনে দাঁড়িয়ে যে ক্লাস করার যে অভিজ্ঞতা এবং একটা টিচার সামনে দাঁড়িয়ে পড়াচ্ছে সেটা কতটা মাথায় থাকে। ইটস ভেরি ভেরি এফেক্টিভ। যেটা ফোনে দেখছিস, ল্যাপটপে দেখছিস, যে কোনো জায়গায় কম্পিউটারে দেখছিস, সামনে দাঁড়িয়ে একটা টিচারকে পড়াতে দেখছিস, সে তার কথাগুলো শুনছিস, কনজিউম করছিস, কোনো না কোনো জায়গাতে তোর ব্রেনের কোনো না কোনো জায়গায় জিনিসটা হিট করবেই। তো আমি বলবো মিস না করে প্রত্যেকে অ্যাটেন্ড করিস সেশনটায়। অফলাইন ক্লাসেস চলবে আমাদের 3 দিন, এবং বোর্ডে দেওয়া এই নাম্বারটা, এটা অফিসিয়াল নাম্বার, এই একটাই 9333054553, এই নাম্বারে 3-4 দিনের মধ্যে যারা যারা জয়েন হতে চাস তারা জয়েন হয়ে যাস। এবং এই ইউটিউবের সেশন 1 শটগুলো তো তোদের জন্য থাকবেই, যেটা ইটস ভেরি ভেরি এফেক্টিভ, যেখানে আমি পুরো চ্যাপ্টারটাকে 1 শট রিভিশন করাচ্ছি উইথ কিছু এফেক্টিভ কোয়েশ্চেন প্র্যাকটিস করাচ্ছি রিগার্ডিং দিস, মানে যেগুলো আসার চান্সেস আছে সেগুলো আমি করাচ্ছি, মানে কভার করে দেওয়ার চেষ্টা করছি। আর এমনিতে ডিটেলে তো আমরা ক্রাশ কোর্সে পড়াবই। তো অল দ্য ভেরি বেস্ট, সবাই ভালো করে প্রিপারেশান নে। থ্যাংক ইউ।